কি অপূর্ব, কাল গল্পটা কেমন লাগলো বললে না তো? গল্প তো তুমি মন্দ বলো না, কিন্তু সেগুলো যে নিছক গল্প তাতে কোনো সন্দেহ নেই। তা এতই যদি অবিশ্বাস, তা প্রতিদিন এত গল্প শুনতে চাও কেন ভাই? তুমি রাগ করো না সুবোধ। ও মুখে যাই বলুক, মন থেকে কিন্তু পুরোটা অবাস্তব বলে উড়িয়ে দিতে পারে না। কি অপূর্ব, তাই তো? বিমল, আজ তোমাদের আর একটা ঘটনার কথা বলবো। পুরোটা শুনে তোমরাই বলো যে এটাকে কিভাবে ব্যাখ্যা দেওয়া যায়। একবার বীরেশ্বরবাবুর সাথে বসে কথা বলছি, কথায় কথায় উনি নিজের গ্রাম কুসুমপুর নিয়ে বলতে লাগলেন। শুনলাম ওনারা নাকি এককালে জমিদার ছিলেন, পৈতৃক বাড়িটা নাকি এখনও আছে সেখানে। জায়গাটার বিবরণ শোনা অবধি আমি এতটাই ব্যাকুল হয়ে উঠেছিলাম যে শেষে বলেই ফেললাম, একবার ঘুরে আসা যায় না আপনার গ্রাম থেকে? উনি খুব আবুদে মানুষ, তখনই খুশি হয়ে বললেন, তা বেশ তো, চলো না, এই শীতে এই কদিন ছুটি নিয়ে বেরিয়ে আসি। কয়েক সপ্তাহ পর সস্ত্রীক বীরেশ্বরবাবু আর আমি গিয়ে উপস্থিত হলাম কুসুমপুর। কলকাতা থেকে গ্রামে এসে রয়েছি বেশ কিছু বছর। গ্রামের অপার সৌন্দর্য আমার হৃদয় জুড়িয়ে দেয়, কিন্তু এ গ্রামের মাধুর্য আমায় মুগ্ধ করল। অবশেষে আমরা যখন বীরেশ্বরবাবুর ভিটেতে এসে দাঁড়ালাম, তখন একই সাথে বিস্ময় আর আনন্দে আমার মনটা চঞ্চল হয়ে উঠল। বীরেশ্বরবাবুর বর্ণনা শুনে মনে মনে যেমনটা কল্পনা করেছিলাম, কতকটা তেমনই একটা ছবির মতো সুন্দর পুরনো জমিদার বাড়ি আমায় অভ্যর্থনা করল। হারান কাকার কথা আগেই শুনেছি, ওই এখন এই বাড়ির দেখাশোনা করে। সে আনন্দে আপ্লুত হয়ে আমাদের ভিতরে নিয়ে গেল। আসেন আসেন, রাস্তায় কোনো অসুবিধে হয়নি তো? প্রাসাদ প্রমাণ বাড়িটার উপরের ঘরগুলো সব বন্ধ, নিচের কয়েকটা ঘর আমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। আমার জন্য নির্ধারিত পূর্বের ঘরটা পেয়ে আমার মন আনন্দে ভরে গেল। পুরনো দিনের আসবাবপত্র দিয়ে ছিমছাম সাজানো ঘরটা জমিদার বাড়ির মহিমা এতটুকু ক্ষুণ্ণ হতে দেয়নি। রাতে খাবার টেবিলে বীরেশ্বরবাবু বললেন, কাল সকাল সকাল চা খেয়ে গ্রামটা একটু ঘুরিয়ে দেখাবো তোমাকে। বীরেশ্বরবাবুর স্ত্রী বললেন, গ্রামের পশ্চিমে পুরনো চার্চটা নিশ্চয়ই দেখবে, কিন্তু গঙ্গার ঘাটের ধারে একটি গোরস্থান আছে, দেখে আসবে, ভালো লাগবে। হ্যাঁ, এক সময় এই অঞ্চলে সাহেবদের বাণিজ্যের ঘাঁটি ছিল। সেই সূত্রে অনেক সাহেবেরই বাস ছিল এই গ্রামে। তাদের মধ্যে কয়েকজন এখানে বাঙালি মেয়ে বিয়ে করে এই এলাকাতেই থাকতেন। সেই সব সাহেব আর তাদের পরিবারের সদস্যদের কবর আছে ওইখানে। বাবু, ওই দিকটায় গেলে দিন থাকতে থাকতেই ফিরে আসবেন। আমরা একটা জিজ্ঞাসার চোখে তার দিকে তাকাতেই সে একটু ঘাবড়ে গিয়ে বলল, না তেমন কিছু নয়, বেশ কিছুদিন হলো ওই দিকটায় সন্ধ্যের পর আর কেউ যেতে চায় না। গ্রামের লোকেদের মধ্যে কি সব কানাকানি চলে। হ্যাঁ, কই, এসব তো আগে বলনি কাকা। ব্যাপারটা কি? সন্ধ্যের পর ওই গঙ্গার ঘাট গোরস্থানের আশেপাশে একটা মেয়ে ঘুরে বেড়াতে দেখেছে অনেকে। কত বছর থেকেই গ্রামের অনেকে রক্তাল্পতা রোগে ভুগছে। আর এই কিছুদিন আগে গ্রামেরই একটা অল্প বয়সী ছেলের মৃতদেহ পাওয়া যায় ওই ঘাটের কাছে। এইসবের পর থেকেই গ্রামের লোক আতঙ্কে আর ওই দিকটায় যায় না বড়। তাহলে তাই করো সুবল। ওই দিকটায় গেলে সন্ধ্যের আগেই ফিরে আসবে। নতুন জায়গা, অন্ধকারে ঘোরার দরকারই বা কি। নাও নাও, খেয়ে নাও। কাকা, ওকে আরেকটা মাছ দাও তো। আমি বিষয়টাকে বিশেষ পাত্তা দিলাম না, খাওয়া দাওয়া সেরে নিলাম।
রাতে নিজের ঘরে ফিরে এসে ঘরের নীলবাতি জ্বালিয়ে শুয়ে পড়লাম। আজ বিশেষ ঠান্ডা নেই, তাই পূর্বের জানালাটা খোলাই ছিল। রাত তখন কটা জানি না। নতুন জায়গা, ঘুম আসছে না, এপাশ ওপাশ করছি। হঠাৎ মনে হলো বাইরে আম গাছটার তলায় কেউ যেন দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি জানলা ভেদ করে ঠিক যেন আমারই দিকে। হালকা কুয়াশার মধ্যে ঝাপসা মূর্তিটাকে ভালো করে দেখতে পেলাম না। তাকিয়ে থাকতে থাকতে চোখে ঘুম নেমে এলো। স্বপ্নে দেখলাম সে কখন যেন এগিয়ে এসে জানলার গরাদগুলো ধরে ঘরের মধ্যে উঁকি মারছে। ঘুম ভাঙল হারান কাকার ডাকে। বাবু, চা এনেছি। রাতে ভালো ঘুম হয়েছিল? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। রাতের কথাগুলো বেমালুম ভুলে গেলাম। চা খেয়ে বীরেশ্বরবাবুর সাথে বেরিয়ে গ্রামের নৈসর্গিক সৌন্দর্য দেখে চোখ জুড়িয়েছি। দুপুরে খাওয়া দাওয়ার পর আর ঘুমোতে ইচ্ছা করলো না। বীরেশ্বরবাবু একটু শুয়েছেন দেখে আর ডাকলাম না ওনাকে। গঙ্গার দিকটায় বেরিয়ে পড়লাম। মিঠে রোদ গায়ে মেখে হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম গঙ্গার ধারে। একটা সুদৃশ্য বাঁধানো ঘাট নেমে গেছে গঙ্গার জলে। ঘাটের এক ধারে পা ঝুলিয়ে বসলাম। বিকেলের সোনালি আলোয় নদীর জল যেন তরল সোনার মতো থরথর করে কাঁপছে। মুগ্ধ হয়ে দেখছি আর গুনগুন করে গান করছি। এইভাবে কতক্ষণ কাটল জানি না। সূর্যটা দিগন্তের অনেকটা ওপরেই অস্ত গেল। সাথে সাথে ঝপ করে অন্ধকারটা নামল। হঠাৎ একটা অজানা কণ্ঠে ঘোর কাটল আমার। সানসেট দেখতে খুব ভালোবাসেন বুঝি? দেখি একটা মেয়ে ঘাটের অন্যদিকে একইভাবে পা ঝুলিয়ে বসে আমার দিকে তাকিয়ে আছে। শান্ত মুখ, মিষ্টি হাসি। ব্যাপারটা এতটাই অপ্রত্যাশিত, আমি প্রথমে কিছু বলে উঠতে পারলাম না। কোনো মতেই নিজের জড়তা কাটিয়ে বললাম, আমাকে কিছু জিজ্ঞাসা করলেন? মেয়েটা আমার হতভম্ব ভাবটা দেখেই বোধহয় একটু মৃদু হাসল। বলছি, সানসেট দেখতে ভালোবাসেন? হ্যাঁ, এমন সুন্দর দৃশ্য কার না ভালো লাগে। আপনাকে তো দেখিনি আগে এই এলাকায়। নতুন এসেছেন এখানে? হ্যাঁ, কালই এসেছি এখানে, ওই বীরেশ্বরবাবুর বাড়ি। আপনি কি এই গ্রামেই থাকেন? হ্যাঁ, এখানেই থাকি। ওই যে ওই দিকটায়। বলে হাত দেখিয়ে একদিকে ইঙ্গিত করলো। আমি তার হাত অনুসরণ করে তাকিয়ে কোনো ঘরবাড়ি দেখলাম না। চোখ ফিরিয়ে নেওয়ার সময় একটা পাঁচিল ঘেরা জায়গা চোখে পড়ল। কিসের বেদি ওগুলো? কবরস্থানটা নাকি? মনে ভাবলাম, আমার হতভম্ব ভাবটা বুঝি আরও বাড়িয়ে দেওয়ার জন্য এমন পরিহাস। আমি প্রসঙ্গটা বদলে জিজ্ঞাসা করলাম, এই সন্ধ্যায় এখানে একলা বসে আছেন, ভয় করে না আপনার? ভয় কেন? ভয় করবে কেন? বরং আমাকে দেখেই সবাই। হঠাৎ আমার ঘাড়ের রোঁয়াগুলো শিরশির করে উঠল। হারান কাকার কথাগুলো মনে পড়তেই ভীষণ এক আতঙ্কে আমার বুকে কি হাতুড়ি পিটতে লাগলো। আমার হঠাৎই খুব অসহায় বোধ করতে লাগলো। কি করব বুঝতে পারলাম না। বললাম, আচ্ছা, আমি আজ উঠি, অন্ধকার হয়েছে, শীত শীত করছে আমার। সে কি, এত তাড়াতাড়ি চলে যাবেন? হ্যাঁ, অনেকক্ষণ বেরিয়েছি, ওনারা চিন্তা করছেন হয়তো,
আজ আমি চলি। ভয় পাচ্ছেন নাকি? কই না তো। আপনি আমায় যা ভাবছেন আমি সেই। হ্যাঁ, আমি সেই। কিন্তু বিশ্বাস করুন, ওরা যেমনটা বলে আমি তেমন নই। আমি কখনো কাউকে ক্ষতি করিনি, করতে চাইও না। গত কয়েক বছরে এই গ্রামের বেশ কিছু গ্রামবাসী রক্তল্পতা রোগে মারা গেছে। কিন্তু বিশ্বাস করুন, এর জন্য আমি দায়ী নই। ব্যাপারটা একেবারেই কাকতালীয়। ওই যে ওই দিকটায় আমাদের বাড়ি ছিল, এখনো সে বাড়ির কিছু অংশ রয়ে গেছে। গ্রামের বাকিদের মতো আমাদেরও এই গ্রামেই বাস ছিল। এক অজানা জ্বরে গ্রামের বেশ কিছু গ্রামবাসী মারা যায়। একে একে বাবা, মা, আমি সেই মারণ রোগে মারা যাই। আমি এই গ্রামটিকে খুব ভালোবাসতাম, জানেন তো। বিশেষ করে এই ঘাটটা আমার খুব প্রিয় ছিল। দিনের অনেকটা সময় আমার এখানেই কাটতো। মৃত্যুর পর নিয়তি যেখানে নিয়ে গেছে গেছি, কিন্তু এই গ্রামের মায়া আমি কাটাতে পারিনি। তাই মাঝে মাঝে সন্ধ্যায় এখানে এসে বসি, বড় ভালো লাগে। আমি মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনছিলাম। কেমন ঘোর লেগে গিয়েছিল। ভয় আর সংকোচ কাটিয়ে তার নাম জিজ্ঞাসা করতেই সে সহসা বলল, আমার নাম ছিল তনুশ্রী, আর ওই নামে কেউ কোনোদিন ডাকবে না আমায়। আমি চলি চিরদিনের মতো। ভালো থাক আমার গ্রাম, সব গ্রামবাসীরা। আপনিও ভালো থাকুন। বলেই ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল। এরপর যতদিন কুসুমপুরে ছিলাম, রোজ সন্ধ্যায় গিয়ে সেই ঘাটে বসেছি। আর দেখিনি তাকে কখনো। প্রথম কয়েকদিন তার নাম ধরে ডেকেছিলাম, সাড়া পাইনি। এখন কখনো কখনো কুসুমপুরের কথা মনে পড়লে তনুর কথাও মনে পড়ে।